ওয়েলকাম এভরিওয়ান। বন্ধুরা, আজ আরো একটা নতুন সেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যেটা হলো প্রাইমারি টেট বলো, এসএসসি সিজিএল বলো, এসএসসি সিএসএসএল বলো, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট। এবং কলকাতা পুলিশের এসআই ও সার্জন পদের রিলিজ যে পরীক্ষাটা হয়েছিল 2022 সালে, সেই 22 সালের কোশ্চেনটিও এখানে থাকছে। কাজেই এই অঙ্কগুলি দেখার জন্য আমার সঙ্গে চলো তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেল। এই কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জিং সিরিজগুলোতে প্রত্যেকটা ভিডিওতেই নিত্য নতুন অঙ্ক থাকছে এবং নিত্য নতুন কিছু শেখার থাকছে। কাজেই কোনোটি ভিডিও যাতে মিস না হয়, প্রথমেই ইন জেনারেল একটা রিকোয়েস্ট, যেটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে। আর ফেসবুক থেকে ভিডিও দেখো, তাহলে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ করা আছে, সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলো আজ ঝটাফট তাহলে আজকের সেশনটি শুরু করি এবং এই সেশনেও নিত্য নতুন কিছু শিখতে পারো। আজকের প্রথম অঙ্কটি হলো, যদি একটি বর্গক্ষেত্রের কর্ণকে দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। একটি বর্গক্ষেত্রের কর্ণকে দ্বিগুণ করা হলো। লক্ষ্য করো, এই বর্গক্ষেত্র জাতীয় অঙ্কগুলো করবে তখন বর্গক্ষেত্রে তোমাকে ক্ষেত্রফলও জানতে হবে এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যও জানতে হবে। আমি খুব সংক্ষেপে লিখে দিচ্ছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা হয় বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, এবং বর্গক্ষেত্রের কর্ণ বের করা হয় বাহুর দৈর্ঘ্য ইন্টু √3। এটা হলো তোমার কর্ণের দৈর্ঘ্য, আর এটা হলো তোমার ক্ষেত্রফলের সূত্র। বোঝা গেল? এবার এই কর্ণকে দ্বিগুণ করা হলো, কর্ণ যা ছিল তাকে তুমি দ্বিগুণ করে দিলে, তাহলে বলো ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পাবে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে তুমি যদি বাহু ধরো, তখন তার ক্ষেত্রফল কি হবে, বাহু গুণ বাহু। কর্ণ সেই অবস্থায় তোমার বাহু √3। এবার সেই কর্ণকে তুমি দ্বিগুণ করে দিলে, এই দ্বিগুণ করে দেওয়া মানে কি দাঁড়ালো, 2 ইন্টু বাহু √3। এই হলো বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এখানে তোমার যদি কর্ণ বের করো, লক্ষ্য করো এখানে কর্ণের সূত্র হবে বাহু √3, তাই তো? তার মানে এটাকে তুমি বাহু ধরতে পারো, এটা হলো তোমার বাহু ইন্টু √3, তবেই তো কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা কত হলো, 2 গুণ বাহুর দৈর্ঘ্য। এবার 2 গুণ বাহুর দৈর্ঘ্য তুমি যদি ক্ষেত্রফল করো, তাহলে 2 ইন্টু বাহুর স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার 4 ইন্টু বাহুর স্কোয়ার, বাহুর স্কোয়ার। আগে যেটা ক্ষেত্রফল ছিল বাহুর স্কোয়ার, কিন্তু এখন ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেল, ক্ষেত্রফল তোমার এখন 4 গুণ বৃদ্ধি পেল। এটাই হলো সংক্ষেপে করার নিয়ম, যে বাহুকে বাহু হিসেবে ধরেই অঙ্কটা করতে হবে। তুমি এক্স ধরেও করতে পারো, সেক্ষেত্রেও তোমার ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। বোঝা গেল? অর্থাৎ অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে, যদি কোনো আমানতে 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হয়, তবে আমানতের পরিমাণ কত। এই চক্রবৃদ্ধি সরল সুদের খুব লেটেস্ট অঙ্ক নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করছি। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়েছি, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিলে পরে তোমাদের এই চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কগুলি কোনোরূপ কোনো অসুবিধা হবে না। লক্ষ্য করো, আমি শর্ট ফর্মে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখানে বলছে কিছু আমানত 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলছে 122 টাকা। এখানে আমানতের পরিমাণ দেওয়া নাই, কিন্তু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের জন্য আমাকে দুটা কলাম করতে হবে। প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা। বোঝা গেল? চক্রবৃদ্ধি সুদের শর্ট ফর্মে করার জন্য। এবার কিছু আমানত, এখানে আমানত কত টাকা সেটাই জানা নেই। সুদের হার যদিও 5% দেওয়া আছে, কিন্তু কত টাকা, টাকার পরিমাণ দেওয়া নেই। যদি এই টাকার পরিমাণ দেওয়া থাকতো, তাহলে আমরা সেই টাকার 5% হারে সরল সুদ দেখতাম। কিন্তু যেহেতু টাকার পরিমাণ দেওয়া নেই, তাহলে 5%টাকে তুমি আসল ধরো, তাহলে এখানে 5 টাকা, এখানেও তোমার 5 টাকা। এবার এই 5 টাকার আবার 5% হারে সুদ বের করো। 5 টাকার 5% হারে সুদ কত হবে? অর্থাৎ এটাকে আমি 100 ধরলাম বলতে গেলে। 100 টাকার 5% হারে সুদ 5 টাকা। তাহলে সরল সুদ যেহেতু আমার পরিবর্তিত হয় না, তাই প্রথম কলামে যদি 5 টাকা লিখি, দ্বিতীয় কলামে আমার 5 টাকা। কিন্তু এই দ্বিতীয় কলামের এই কলামটাতে ভর্তি করতে গেলে এই 5 টাকার 5% হারে তোমাকে আবার সুদ বের করতে হবে। তাহলে 5 টাকার 5% মানে 5 5 25, সেই 25 কে 100 দিয়ে ভাগ করব। 25 কে 100 দিয়ে ভাগ করলে 0.25। এই হলো তোমার চক্রবৃদ্ধি সুদ। পুরোটা হলো তোমার চক্রবৃদ্ধি সুদ, যেটাকে বলা হয় সিআই। এবার সিআই লক্ষ্য করো তো, সিআই কত হলো, 5 5 10, আর এখানে 25, অর্থাৎ 10.25। এটা হলো সিআই। আর এসআই কত, এসআই হলো এই যে প্রথম কলামটা, সেটাই হলো এসআই বা সিম্পল ইন্টারেস্ট। তাহলে 5 আর 5 কত, সিম্পল ইন্টারেস্ট 10। বোঝা গেল? এই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং
সিম্পল ইন্টারেস্ট, এই দুটো ডিফারেন্স বলে দেওয়া আছে 0.25। এখানে ডিফারেন্স হলো তোমার 0.25, কিন্তু সেই ডিফারেন্সটা কত বলে দেওয়া আছে 122, অর্থাৎ 122 টাকা। তাহলে 122 টাকা যদি হয় তাহলে 1 টাকা ডিফারেন্স হলে কত হবে 122 ডিভাইডেড 0.25। 100 হলে কত হবে, কারণ আমি আসলকে 100 ধরছিলাম, তাহলে 100 হলে কত হবে, ইন্টু তাকে 100 করে দাও। এবার দশমিক উঠিয়ে দিয়ে তুমি এখানে আবার 100 নিতে পারো। 25 দিয়ে 100-কে ভাগ করলে 4, আর 4 দিয়ে 122-কে গুণ করলে 488, পাশে 2 শূন্য বসিয়ে দাও, অর্থাৎ 48,800 টাকা তোমার হলো প্রিন্সিপাল। বোঝা গেল? যেটা অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হলো 631 টাকায় শার্টটি বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়, শার্টটির ক্রয় মূল্য কত? খুব সহজ অঙ্ক, খুব কমন অঙ্ক। লক্ষ্য করো, 863 টাকায় বিক্রি করে যত লাভ হচ্ছে 631 টাকায় বিক্রি করলে ঠিক ততই ক্ষতি হবে। 863 টাকায় বিক্রি করলে ক্ষতি যদি আমার 1 টাকা হয়, 631 টাকায় বিক্রি করলে আমার ক্ষতিও, 863 টাকায় বিক্রি করলে লাভ 1 টাকা, তার মানে 631 টাকায় বিক্রি করলে ক্ষতিও আমার 1 টাকা। বোঝা গেল? তাহলে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হলো 2, এখানে 3, এখানে 2, 232 টাকা ডিফারেন্স। কিন্তু এখানে 1 গুণ আর 1 গুণ মানে হলো 2 গুণ, তাহলে এই 2 গুণ ডিফারেন্স হলো তোমার 132। আমি যদি বলি 1 গুণ, তাহলে 1 গুণ হবে 116 টাকা। এবার 116 টাকা এখানে লাভ থেকে তুমি মাইনাস করে দাও, তাহলে তোমার আসল মূল্য বেরিয়ে গেল। কিংবা 116 টাকা তুমি এখানে যোগ করে দাও, সেটা তোমার 60-এর ক্রয় মূল্য। 60-এর ক্রয় মূল্য হবে 863 থেকে 116 বিয়োগ করে দাও, 6 7 13, 2 4, এখানে 747 টাকা। কিংবা তুমি 631-এর সঙ্গে 116 যোগ করে দিতে পারো, 6 একে 7, 3 একে 4, 6 একে 7, দুটাই একই দাঁড়াবে, এটা যোগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে। কিন্তু যেহেতু এটা লাভ হয়েছিল তাই এটা মাইনাস করলাম, আর এটাতে যেহেতু ক্ষতি হয়েছিল তাই এটার সঙ্গে যোগ করতে হচ্ছে। বোঝা গেল? চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি একটি বিয়োগ অঙ্ক আছে, একদম সিম্পল বিয়োগ। 14,785 থেকে বিয়োগ করতে বলছে 358, তার থেকে বিয়োগ 4,158, তার থেকে বিয়োগ 9,514। এই বিয়োগফলটি কত হবে? বিয়োগফলটি, অঙ্কটি আমি আর দেখাচ্ছি না, অঙ্কটি আশা করি তোমরা নিজেরাই করে নিতে পারবে। পরের অঙ্কটি বলছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 392 দ্বারা গুণ করার কথা বলছে, কিন্তু পূর্ণবর্গ হবে। এবার 392-কে তুমি ভেঙে নাও, 2 দিয়ে ভাগ করো, 19 দুগুণা 38, 6 দুগুণে 12, 196। এবার যদি 196-কে ভাগ করি আমি 14 দিয়ে, তাহলে 14 গুণ 14, 196। বোঝা গেল? তাহলে 392-কে আমি ভেঙে পেলাম 14, অর্থাৎ 14-র জোড়া আছে, কিন্তু কার জোড়া নেই? 2-এর জোড়া নেই। সুতরাং 392-কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, এই 2 দিয়ে গুণ করলে যে গুণফলটি পাবে সেই গুণফলটি পূর্ণবর্গ। তোমাকে গুণফল করার দরকার নেই, তুমি কত দিয়ে গুণ করতেছো সেটাই তোমার কাছে উত্তর চেয়েছে, এটাই তোমার কাছে উত্তর, অর্থাৎ অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর। 2 দ্বারা গুণ করলে ওই গুণফলটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট অঙ্কে বলছে 12 জন ব্যক্তি 1.5 কিলোমিটার রাস্তা 7 দিনে তৈরি করতে পারে, তাহলে 28 জন ব্যক্তি 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে কত দিন সময় লাগবে? লক্ষ্য করো, এই অঙ্কগুলো তৈরি শিখির অঙ্ক। হ্যাঁ, তৈরি শিখির অঙ্কগুলো খুব শর্ট ফর্মে করার জন্য কিভাবে করবে? 12 জন ব্যক্তি 1.5 কিলোমিটার রাস্তা 7 দিনে তৈরি করে, এখানে 12 জন, এখানে লিখবে 1.5 কিলোমিটার রাস্তা 7 দিনে তৈরি করে। এখানে 28 জন ব্যক্তি আর 12 কিলোমিটার রাস্তা তৈরি করবে কত দিনে? এটা, এই দিনটা বের করার জন্য খুব শর্ট ফর্মে তোমরা এইভাবে করতে পারো, কোনাকুনি গুণ। এই যে এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে এটা গুণ, আবার এদিকে এটার সঙ্গে এটা গুণ করে তার সঙ্গে এটা গুণ। বোঝা গেল? তাহলে লক্ষ্য করো, 12 গুণ 12 গুণ 7, 12 গুণ 12 গুণ 7 করলাম, তাকে ভাগ করব আমি কি দিয়ে? 28 গুণ 1.5। তাহলে এই নির্ণয়ের সংখ্যাটি তোমার বেরিয়ে আসবে। বোঝা গেল? এবার কাটাকাটি যদি করে নাও, 4 7 28, 4, 4 দিয়ে 12-কে ভাগ করব 3, 3 দিয়ে 15-কে ভাগ করব 5 হবে, কিন্তু দশমিক থাকাতে এখানে 0.5 হলো। এবার 5-এর দশমিক তুমি যদি উঠিয়ে দাও, উপরে হবে 10। এবার 10-কে সেই 5 দিয়ে ভাগ করলে 2, আর 12 দুগুণা 24,
অর্থাৎ 24 দিনে ওই 28 জন ব্যক্তি 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারবে, যেটা অপশন নম্বর বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্কে বলছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 7 বছর পরে তাদের বয়সের অনুপাত দাঁড়াবে 6:7। এ এর বর্তমান বয়স কত? অনুপাতের অঙ্কগুলো নিয়ে খুব সহজভাবে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করছি। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে ভিডিওগুলি দেখে নিলে এই অঙ্কগুলি তোমাদের কাছে কিছুই না, তোমরা করতেই চাবে না। লক্ষ্য করো, এ ও বি এর বর্তমান বয়স বলে দেওয়া আছে কত? 5:6। 7 বছর পরে তাদের বয়সের অনুপাত দাঁড়ালো কত? 6:7। 7 বছর পরে এরও বয়স বাড়বে, বিরও বয়স বাড়বে। তাই এর বয়স যে হারে বাড়ছে, বিরও বয়স কিন্তু ঠিক একই হারে বাড়ছে। কারণ আজকে দুইজনের বয়সের যে অনুপাত, 7 বছর বা 10 বছর পরে বয়স কিন্তু সমান হারে বৃদ্ধি পাবে। তাহলে এরও বয়স বাড়ছে 1 ইউনিট, বিরও বয়স বাড়ছে কিন্তু 1 ইউনিট। আর এই 1 ইউনিট মানে কত বছর পরে সেটা বাড়লো? 7 বছর পরে বাড়লো। তাহলে 1 ইউনিটের ভ্যালুই 7 বছর। এবার বলো, এর বয়স কত ইউনিট? বর্তমান বয়স হলো 5 ইউনিট। তাহলে বর্তমান বয়স যদি 5 ইউনিট হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 7। তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 5 গুণ 7, অর্থাৎ 5 7 35 বছর। এই হলো তোমার এর বর্তমান বয়স। বোঝা গেল? এর বর্তমান বয়স 35 বছর, যেটা অপশন নম্বর তোমাদের ডিতে রয়েছে। পরের অঙ্ক বলছে ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত? ওয়াই এর 56%, লক্ষ্য করো, এই ওয়াই এর 56% সমান সমান 182 বলছে। তাহলে ওয়াই এর মান কত? এবার ওই ওয়াই এর মান বের করার জন্য 182 ইন্টু এই 56% তোমাকে রেসিপ্রোকাল অথবা অনন্য করতে হবে, অর্থাৎ 100/56। এই হলো তোমার উত্তর। 7 × 56, এখানে লিখবো 8। 7 দিয়ে ভাগ করবো, 7 দুগুণে 14, 4 42। 7 দিয়ে ভাগ করছি, 6 7 42, 26 হয়ে গেল। 2 দিয়ে ভাগ করলে এটা 4, 2 দিয়ে ভাগ করলে এটা 13, আর 4 দিয়ে 100 কে ভাগ করলে 25, আর 25 আর 13 গুণ করব। 3 25 75 এর 5 রইল 7, আর 25 25 7 32, অর্থাৎ ওয়াই এর মান 325। ওয়াই এর মান 325, যেটা অপশন নম্বর ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। নেক্সট অঙ্কে বলছে একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পান। 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পিছনে চলে যায়। যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে বাসের গতিবেগ কত? খুব ভালো একটা সুন্দর একটা অঙ্ক দিছে। লক্ষ্য করো, অ্যাম্বুলেন্স চালক তার সামনে 40 মিটার দূরত্বে কোনো জায়গায় একটা বাসকে দেখতে পায়। ধরে নিলাম এটা অ্যাম্বুলেন্স। তার 40 মিটার সামনে এখানে একটা বাস রয়েছে, এটা 40 মিটার। কিন্তু 20 সেকেন্ড পরে এই অ্যাম্বুলেন্স 20 সেকেন্ড পরে এই বাসটিকে 60 মিটার পিছনে ফেলে যায়। এটা 60 মিটার তখন পিছনে, এটা 40 মিটার সামনে ছিল, এবার বাসটিকে 60 মিটার পিছনে। কিন্তু সেই অবস্থায় বাসটি তো আর দাঁড়িয়ে ছিল না, বাসটিও কিছুটা চলছিল। তাই তাদের মোট ডিফারেন্স কিন্তু 100 মিটার হয় না। তো তবুও এই অঙ্কটাকে শর্ট ভাবে করার জন্য লক্ষ্য করো, এখানে 40 মিটার, এটাও 60 মিটার, তাহলে 40 মিটার আর 60 মিটার 100 মিটার। এই 100 মিটার ডিস্টেন্স কভার করলো কত? 20 সেকেন্ডে। কারণ 20 সেকেন্ডের সামনে বাসটি দেখতে পেলো, যখন দেখতে পেলো 20 সেকেন্ড পরে সে বাসটিকে 60 মিটার পিছনে ফেলে দিল। তাহলে এই 20 সেকেন্ডের ডিস্টেন্স কভার করলো 100 মিটার। তাহলে তার স্পিড কি দাঁড়াবে? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড টাইম, অর্থাৎ 100 মিটার ডিভাইডেড 20 সেকেন্ড। এবার মিটার বাই সেকেন্ড আসলো, তার মানে এটা হলো 5 মিটার পার সেকেন্ড। এবার এটাকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রান্সফার করব। কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রান্সফার করতে গেলে একে 18/5 দিয়ে গুণ করতে হবে। 18/5 দিয়ে গুণ করলে 5 5 কেটে গেল, তাহলে হয়ে গেল তোমার এটা 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 18 কিলোমিটার প্রতি ঘন্টা কার গতিবেগ? এই 18 কিলোমিটার প্রতি ঘন্টা অ্যাম্বুলেন্স এবং ওই বাসটির মিলিত গতিবেগ। হ্যাঁ, মিলিত গতিবেগে হলো তোমার 18 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু অ্যাম্বুলেন্সটার গতিবেগ কত বলা আছে? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যেহেতু অ্যাম্বুলেন্স আর বাস একই দিকে যাচ্ছে, তবে তাদের মিলিত গতিবেগ বা কার্যকরী গতিবেগ কি করে বের করি আমরা? একই দিকে গেলে গতিবেগটাকে মাইনাস করি। তো অ্যাম্বুলেন্সের গতিবেগ 30 কিলোমিটার, ধরে নিলাম ওই বাসের গতিবেগ x কিলোমিটার। তাহলে যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে মিলিত গতিবেগ কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেই বিয়োগ মানেই কত? তোমার 18 কিলোমিটার, কারণ এটাই তো তোমার দুটি বাসের মিলিত গতিবেগ।
তাহলে 30 মাইনাস এক্স ইকুয়াল টু 18, দেন এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু 30 মাইনাস 18, তার মানে কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ ওই বাসটির গতিবেগ ছিল 12 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? তাহলে ওই নির্ণয়ে বাসটির গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। লক্ষ্য করো অপশন নাম্বার বি তে রয়েছে। খুব সুন্দর একটি অঙ্ক, কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, না হলে অসুবিধায় পড়তে হয়। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিতে বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5। যদি জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয় তবে আয়তাকার জমির পরিসীমা কত? এখানে জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলছে 6:5। এটাকে তুমি দৈর্ঘ্য ভেবে নাও, এটাকে প্রস্থ ভেবে নাও। এবার প্রস্থ যদি দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয়, এখানে প্রস্থটা দৈর্ঘ্যের থেকে কতটা কম? 1 ইউনিট কম। এই 1 ইউনিট মানে কত বলছে? 34 মিটার বলছে। তাহলে বলো তো এবার তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য তো তোমার 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত? 6 ইন্টু 34। 34 কে 6 দিয়ে গুণ করলে 4 6 24, 2 3 6 18 আর 2 20। তাহলে তোমার দৈর্ঘ্য হয়ে গেল 204। এবার প্রস্থ কত? প্রস্থ তোমার 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু হবে তোমার 5 ইউনিটের ভ্যালু 5 ইন্টু 34। 5 ইন্টু 34 দাঁড়াচ্ছে সেটা 4 5 20, 3 5 15 2 17, অর্থাৎ 170 মিটার হলো প্রস্থ, আর দৈর্ঘ্য হলো তোমার 204 মিটার। এবার তোমার কাছে চেয়েছে পরিসীমা, আর পরিসীমা আমরা জানি দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে তাকে 2 দিয়ে গুণ করতে লাগে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমি এখানে যোগ করে দেই, 4 7 3। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি হলো 374। একে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার পরিসীমা বেরিয়ে আসে। তাহলে পরিসীমা হবে 4 দুগুণে 8, 37 দুগুণে 74, অর্থাৎ 748 মিটার ওই আয়তাকার জমির পরিসীমা। বোঝা গেল? যেটা অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো বল অঙ্কগুলি কেমন লাগছে? অঙ্কগুলি কি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? অসুবিধা মনে হলে কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট জানাতে ভুলবে না। আর চ্যানেলে কি প্রথমবার? চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে। কারণ এই চ্যানেলে অঙ্ক বিষয়ে প্রতিদিন লেটেস্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে। কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি একটি খুব সহজ এবং এটা জাস্ট ক্যালকুলেশন বলছে 12 স্কোয়ার ইন্টু 14 স্কোয়ার তাকে গুণ করে ডিভাইডেড 16 স্কোয়ার এর মান কত বলছে। তাহলে লক্ষ্য করো এই যে 12 স্কোয়ার ইন্টু 14 স্কোয়ার, এটাকে ভাগ করতে বলছে 16 স্কোয়ার দিয়ে। এবার তুমি এটাকে যেভাবে অ্যাজ ইউজুয়াল তুমি করতে পারো। ঠিক আছে, 12 স্কোয়ার 14 স্কোয়ার অর্থাৎ 12 গুণ 12, তারপর আবার 14 গুণ 14, তাকে ডিভাইডেড করবে 16 গুণ 16 দিয়ে। এভাবেও তোমরা করতে পারো। লক্ষ্য করো 12 গুণ 14 এর দুটারই স্কোয়ার করে দিলাম আমি, আর নিচে কি 16 তার স্কোয়ার। এবার এটাকে 12 গুণ 14 নিচে 16 লিখে তার বর্গ করে দিলাম আমি বাইরে। বোঝা গেল? এবার তাহলে আমি ভিতরে ছোট করে নিতে পারি, 3 4 12, 4 4 4 16। আবার 2 দিয়ে 4 কাটবো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে দাঁড়ালো কত? 21/2 তার হোল স্কয়ার। এর 21/2 মানে কত? 10.5 এর হোল স্কয়ার। বোঝা গেল? আর 10.5 গুণ 10.5 105 এর বর্গ। এবার 105 এর বর্গ করার সময় আমি খুব শর্ট ফর্মে বর্গ করা যায় এমন বেশ কয়েকটি ভিডিও আপলোড করছি। অর্থাৎ 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ এক মুহূর্তে করা যায়। তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো, এই যে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নেবে। খুব সুন্দর টেকনিক দিয়ে সেই অঙ্কগুলো তৈরি করা হয়েছে। লক্ষ্য করো 105 এর বর্গ, 5 এর বর্গ করব 5 5 এ 25, আর এখানে 10, 10 এর পরবর্তী সংখ্যা কত? 11। সেই 11 10 এর সঙ্গে গুণ করব, 11 আর 10 গুণ করলে 110। এখানে এক ঘরে দশমিক, তাহলে বর্গ করার সময় আমার 2 ঘরে দশমিক হবে। তাহলে লক্ষ্য করো গুণফল কত হলো? 110.25। অর্থাৎ এই অঙ্কটির সরলতম মান হলো 110.25, যেটা অপশন নম্বর তোমাদের সি তে রয়েছে সঠিক উত্তর। পরের অঙ্কটি বলছে এটিও একটি ভগ্নাংশের অঙ্ক। একটি সংখ্যার 1/3 এর 2/9 এর 3/4 অংশ সমান সমান 249.6 হলে সংখ্যাটির 50% কত? লক্ষ্য করো সংখ্যাটিকে ধরে নিলাম x, এর 1/3, এর আবার 2/9, এর
3/4 সমান সমান 249.6। এক্স ইকুয়াল টু তার মানে কি দাঁড়াচ্ছে 249.6 ইন্টু এগুলো সব উল্টে যাচ্ছে, উল্টে গেলে কি দাঁড়াচ্ছে 3/1, 9/2, এটা দাঁড়াবে 4/3। এবার 3 দিয়ে 9কে ভাগ করে দাও 3, 4 দিয়ে 2কে ভাগ করে দাও 2, 2 দিয়ে যদি আমি গুণ করি 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 19, 4 দুগুণে 8, 9, 2 দুগুণে 4। এত হলো 2 দিয়ে গুণ করে, তাকে আবার 3 তিরিকে 9 দিয়ে গুণ করব। তাহলে 9 দুগুণে 18, 9 9 81, 82, 44। পুরো সংখ্যাটি দাঁড়ালো এত। এই সংখ্যাটির 50% চেয়েছে, পুরো সংখ্যাটি চাইনি তোমার কাছে, তাহলে এর 50% মানে একে তুমি ডিভাইডেড আবার 2 দিয়ে করতে হবে। অর্ধেক 50% মানে অর্ধেক, তাহলে অর্ধেক করলে এটা কত হবে 22 দুগুণে 44, 46 দুগুণে 92.4, অর্থাৎ সংখ্যাটির 50% হলো 2246.4। পরে আরো একটা সুন্দর অঙ্ক দিয়েছে, কিউব রুটের অঙ্ক, খুব সহজ সুন্দর অঙ্ক। এবং কিউব রুটের বিভিন্ন রকম কিউব রুট কিভাবে করতে হয় শর্ট ফর্মে, এবং কিউব রুট নিয়েও আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করছি। লক্ষ্য করো এখানে 148, 877 এর কিউব রুট করতে বলছে তোমাকে। কিউব রুট কিভাবে করবে? কিউব রুট করার জন্য শেষ থেকে 3টি সংখ্যা 3টি অঙ্ক নিয়ে আলাদা করে বাদ দিয়ে দাও। এবার সবশেষে এককের হরের অঙ্কে কত আছে 7 আছে, 7 আছে মানে তার কিউব রুট করলে 3 হবে। কারণ লক্ষ্য করবে তোমরা সেই ভিডিওগুলিতে 7-এর জন্য 3, 3-এর জন্য 7 দেখানো হয়েছে। এবার 148 এর কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা তোমাকে বের করতে হবে। লক্ষ্য করো 5-এর কিউব কত 125, কিন্তু যদি 6-এর কিউব করি 6-এর কিউব হয়ে যায় 216। তাহলে 216 তো 148-এর থেকে অনেক বড়, তাই 6 লেখা যাচ্ছে না, তাহলে কত লিখতে হচ্ছে 5 লিখতে হচ্ছে। অর্থাৎ এই পুরো সংখ্যাটির কিউব রুট কত 53 অ্যান্সার তোমাদের। বোঝা গেল? যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। পরে একটি মিশ্রণের অঙ্ক আছে, লক্ষ্য করো 729 মিলিমিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। আর কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:3। এখানে লক্ষ্য করো প্রথমে 729 মিলিমিটার তোমার দ্রবণ, এখানে দুধ ও জলের অনুপাত আছে 7:2। এখানে আর কি পরিমাণ জল মেশালে সেই দুধ ও জলের অনুপাত হবে 7:3। কি পরিমাণ জল মেশানোর কথা বলছে, মিশ্রণের লেটেস্ট অঙ্ক নিয়ে বেশ কয়েকটি কিছুদিন আগে আমি ভিডিও আপলোড করেছিলাম। এখানে যেহেতু জল মেশানোর কথা বলছে, তাই তোমাকে জল বাদ দিয়ে দুধের পরিমাণ বের করতে হবে। তাহলে প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত বলো 7 ভাগ, কত ভাগের মধ্যে 9 ভাগের মধ্যে। এবং এই মিশ্রণে দুধের পরিমাণ 7 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে 10 ভাগের মধ্যে। তাহলে এই মিশ্রণের দুধের পরিমাণ ডিভাইডেড নির্ণয় মিশ্রণে দুধের পরিমাণ ডিভাইডেড করে দিতে লাগে, ডিভাইডেড করে তার থেকে 1 বিয়োগ। খুব শর্ট ফর্মে লক্ষ্য করো এখানে 7/9 ইন্টু এটা হবে 10/7, কারণ এটা ভাগ করে গুণ করার সময় উল্টে যায়, তাহলে তার থেকে বিয়োগ 1। এবার 7 7 আমি কেটে দিলাম, তাহলে কত রইল 10/9 বিয়োগ 1। এবার 9 অক্ষে 9, সেই 10 থেকে 9 বিয়োগ করলে দাঁড়াবে 1, 1/9। তাকে গুণ করব আমরা মোট পরিমাণ দিয়ে। মোট পরিমাণ কত 729, 729 দিয়ে গুণ করব। তাহলে 8 9 গুণে 72, 9 অক্ষে 9, অর্থাৎ কত 81 মিলিমিটার বা মিলিগ্রাম তোমাকে জল মেশাতে হবে। এটা অপশন নম্বর বি তে রয়েছে। এই মিশ্রণের এই কনসেপ্টটা খেয়াল রাখার চেষ্টা করো, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের খুব কাজে লাগবে। শর্ট ফর্মে এখানে যে দ্রব্যটি মেশানোর কথা বলছে, হয় দুধ কিংবা জল মেশানোর কথা বলছে, কিংবা সিরাপ ও জলের মধ্যে সিরাপ মেশানোর কথা বলে, তো যেটা মেশানোর কথা বলবে সেটাকে বাদ দিয়ে অন্য দ্রব্যটা ক্যালকুলেশন করবে। যেমন এখানে ঠিক জল মেশানোর কথা বলছে, আমি দুধের পরিমাণ ক্যালকুলেশন করলাম, তাহলে এখানে দুধের পরিমাণ আর এখানে দুধের পরিমাণ নির্ণয় করে নাও আনুপাতিক ভাগাহার দিয়ে। এবার প্রথম মিশ্রণে দুধের পরিমাণ ডিভাইডেড দ্বিতীয় মিশ্রণে দুধের পরিমাণ থেকে 1 বিয়োগ করে দাও। বিয়োগ করে দুটো ভগ্নাংশ গুণ করে নাও, গুণ করে তার থেকে 1 বিয়োগ করে যে বিয়োগফলটি আসলো তাকে মোট পরিমাণ দিয়ে গুণ করে নাও। খুব শর্ট ভাবে হয়ে যাবে, একদম ইজি অঙ্ক মিলে যাবে। শুধু টেকনিকটা খেয়াল রাখার চেষ্টা করো। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে, এটিও একটি অনুপাতের অঙ্ক। 81কে 3 ভাগে এমন ভাবে ভাগ করো প্রথম ভাগের 1/2 অংশ, দ্বিতীয় ভাগের 1/3 অংশ এবং তৃতীয় ভাগের 1/4 অংশের সমান হয়।
81 কে 3 ভাগে ভাগ করার কথা বলছে। তো আমি ধরে নিলাম প্রথম ভাগটা x, তার 1/2 অংশ, দ্বিতীয় ভাগটা y এর 1/3 অংশ এবং তৃতীয় ভাগটা z এর 1/4 অংশ। এবার এখান থেকে আমি x, y, z এর মান বের করতে পারি। x, y, z এর মান কি? এই যে ভগ্নাংশগুলো উল্টে যাবে। অর্থাৎ এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। তার মানে 3টি সংখ্যার অনুপাত বা 3টি অংশের অনুপাত দাঁড়ালো 2:3:4। তাহলে মোট অনুপাত কত দাঁড়াচ্ছে? 4, 3, 7, 2, 9 ইউনিট। এই 9 ইউনিট মানে সংখ্যাটা কত তোমার? 81। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু তোমার 9। 1 ইউনিটের ভ্যালু যদি 9 হয় তাহলে প্রথম অংশটা কয় ইউনিট? 2 ইউনিট। তার মানে 9 দুগুণে কত? 18। দ্বিতীয় অংশটার কয় ইউনিট? 3 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 9 হলে 3 ইউনিটের ভ্যালু 3 9 গুণে 27। আবার তৃতীয় ইউনিটের ভ্যালু কত? তৃতীয় অংশের ভ্যালু 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু হবে 4 9 গুণে 36। তাহলে 81 কে যে 3টি অংশে ভাগ করলাম সেই 3টি অংশ হলো 18, 27 এবং 36। লক্ষ্য করো অপশন নম্বর ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে 17:18 এবং 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর? লক্ষ্য করো 17:18, 17:18 আর 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর? বৃহত্তর বের করতে গেলে তোমাকে 17/18 করতে হবে, এখানে 10/11 করতে হবে। এবার এই 11 আর 18 লসাগু তো আর করা যায় না, তাই 11 আর 18 নিজেদের মধ্যে গুণ হয়ে যায়। তাহলে গুণ হয়ে গেলে সেখানে আমরা গুণ আর করব না, 18 গুণ 11 লিখবো, এখানেও 18 গুণ 11 লিখবো। অর্থাৎ আমি লসাগুটা দিয়ে এখানেও গুণ করছি, এখানেও গুণ করছি। বোঝা গেল? খুব শর্ট ফর্মে 18 18 কেটে দিলাম, এখানে 11 11 কেটে দিলাম। তাহলে 17কে 11 দিয়ে গুণ করো, 7 এর 7, 7 আর 1 এ 8, 1 এর 1। আর এখানে 10কে 18 দিয়ে গুণ করো, 180। লক্ষ্য করো কোনটি বড়? এটাই বড়। তাহলে এটা বড় মানে প্রথম অনুপাতটি বড়, অর্থাৎ 17 বড় হলো এই অনুপাতটি বৃহত্তর। লক্ষ্য করো অপশন নম্বর সি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। পরের অঙ্কটি বলছে সর্বোপরি 10% ও 20% ছাড় মোটের উপর কত শতাংশ ছাড়? 10% ও 20% সাকসেসিভ রেটেরও বিভিন্ন অঙ্ক দেওয়া হয়েছে। 10% এবং 20% এর জন্য 10 + 20 মাইনাস 10 × 20 ডিভাইডেড 100 পরপর দুবার ছাড়। এবার এটা হলো 30 মাইনাস এখানে 0, এখানকার 0 0 কেটে দিলাম, হলো 2। তার মানে কত? 28%। 10% ও 20% সমতুল্য ছাড় হলো তোমার 28%। অর্থাৎ যেটা অপশন নম্বর তোমার বি তে রয়েছে সঠিক উত্তর। পরের অঙ্কটি বলছে যে 80টি মোবাইল ফোনের গড় দাম 30,000, যদি সর্বোচ্চ সর্বনিম্ন দামের মোবাইল দুটি বিক্রয় হয়ে যায় তবে বাকি মোবাইল 78টি মোবাইলের ফোনের গড় দাম 29,500 টাকা। সবচেয়ে দামি মোবাইল ফোনটির দাম হলো 80,000, তবে সব থেকে কম দামি মোবাইল ফোনটির দাম কত? লক্ষ্য করো এই অঙ্কটি খুব সুন্দর একটি অঙ্ক। 80টি মোবাইলের গড় দাম বলে দেওয়া আছে 30,000। এবার এখানেই অনেকে ভুল করবে যে 80টি মোবাইলের গড় দাম থেকে মোট দাম নির্ণয় করবে। তাহলে 80কে 30,000 দিয়ে গুণ করতে হবে, যেটা অনেক বড় একটা সংখ্যা আসবে। এইভাবে করো 80টি মোবাইলের গড় দাম 30,000 আর দুটি মোবাইল বিক্রি হয়ে যাওয়ায় 78টি মোবাইলের গড় দাম আছে 29,500। এবার লক্ষ্য করো এখান থেকে দুটি মোবাইল বিক্রি হয়ে গেছে, দুটি মোবাইল, তাহলে দামের পার্থক্য কত? 500 টাকা। এবার এই 500 টাকাকে তুমি 80 দিয়ে গুণ করতে পারো, আর এই 2 দিয়ে 29,500কে গুণ করতে পারো, ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। তাহলে 80কে 500 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 40,000। 29,500কে 2 দিয়ে গুণ করলে 59,000। তাহলে এখানে মোট দাম কত হচ্ছে? মোট দাম হচ্ছে 4 5 9 9, 99,000 টাকা মোট দাম। এর মধ্যে সবচেয়ে দামি মোবাইলটি হলো 80,000 টাকা। তাহলে 80,000 টাকা হলে কম দামের মোবাইলটির দাম কত? 19,000 টাকা। খুব সংক্ষেপে গুণ না করে এই অঙ্কটাকে করা যায়। এটা খুব সুন্দর অঙ্ক, কিন্তু তোমরা যদি গড় দামের থেকে মোট দাম বের করার চেষ্টা করো, এই 30,000কে 80 দিয়ে গুণ করতে হবে, আবার 29,500কে 78 দিয়ে গুণ করতে হবে। অনেক বড় সংখ্যা, অনেকেই ভুল করে বসবে। কাজে এই টেকনিকটি খেয়াল করার চেষ্টা করো, খুব সহজেই মিলে যাবে। কম দামি মোবাইলটির দাম 19,000। লক্ষ্য করো অপশন নম্বর ডি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। পরের অঙ্কটি বলছে কোনো একটি ভগ্নাংশের লবকে 200%
এবং হরকে 120% বৃদ্ধি করলে মূল ভগ্নাংশটি হয় 4/11। তাহলে মূল ভগ্নাংশটি কত? এখানে এক্স ওয়াই ধরার কোনো মানে নেই, এক্স ওয়াই ধরে ভগ্নাংশ তৈরি করেও করা যায়, কিন্তু এখানে যেহেতু লবকেও 200% বাড়াচ্ছে, হরকেও 120% বাড়াচ্ছে, তাই ভগ্নাংশটি পুরো তুমি এক ধরে নাও। এক এক মানে কি, আবার সেটাকে বলা যায় 100/100, তবেই তো সেটাও এক। এবার এই লবকে 200% ইনক্রিজ করলো, তাহলে 200% যদি ইনক্রিজ করে বৃদ্ধি করে, তাহলে এই লব কত হলো? 300। আর হরকে 120% বৃদ্ধি করছে, 120% যদি বাড়ায়, তাহলে হর কত হয়ে যাচ্ছে? 220 হয়ে যাচ্ছে। শূন্য শূন্য বাদ দিয়ে দিলাম, 11 দুগুণে 22, 2 15 দুগুণে 30। তাহলে ভগ্নাংশটা কত দাঁড়ালো? 15/11। আর 15/11 মানেই সেই ভগ্নাংশটি কত দাঁড়াচ্ছে? 4/11। এক করলে ভগ্নাংশটি কত দাঁড়াচ্ছে? 4/11 ইন্টু এটা 11/15। তাহলে 11 কেটে গেল, আমার মূল ভগ্নাংশটি দাঁড়ালো 4/15। এটাই হলো তোমার মূল ভগ্নাংশ, কারণ মূল ভগ্নাংশটিকে আমি এক ধরেছিলাম, তাহলে একের মান দাঁড়ালো 4/15। বোঝা গেল? যেটা অপশন নম্বর সি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর, যে ভগ্নাংশটি 4/15 ছিল মূল ভগ্নাংশ। পরের অঙ্কটি বলছে, কোনো একটি আমানত কোনো নির্দিষ্ট সময়ে 6.1/4% সরল সুদের হারে দ্বিগুণ হলে নির্দিষ্ট সময়টি কত? এখানে সময়টা বের করতে বলছে, সুদের হারের অঙ্ক। সরল সুদের হারের অঙ্ক ইন জেনারেল একটা সূত্র পড়ি আমরা, I=PTR/100, সরল সুদের অঙ্ক। এখানে আমানতটা বলে নেই কোনো কিছু। আমানত তুমি যদি ধরো 100, সেটাই দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ 200 টাকা হয়ে গেল। এই 200 টাকা আমানত মানে এখানে প্রিন্সিপাল আছে প্লাস ইন্টারেস্ট আছে, এটা তোমার প্রিন্সিপাল। আর এখানে তোমার থেকে গেল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে অনলি ইন্টারেস্ট কত বলতো? ইন্টারেস্ট অর্থাৎ এখান থেকে তুমি যদি আসল বাদ দিয়ে দাও, তবে ইন্টারেস্ট তোমার 100 বেরিয়ে গেল। এবার সুদের হার আর ইকুয়াল টু বলা আছে 6.1/4%, তার মানে এটা 25/4%। টাইম টি ইকুয়ালস টু কত? তো আই ইকুয়ালস টু PTR/100। তাহলে আই এর মান তুমি কত এখানে বসিয়ে দাও, আই এর মান 100, পি এর মান কত? 100, টি এর মান জানা নেই, তাই টি এ থেকে যাক। আর এর মান কত? 25/4 ডিভাইডেড, আবার এখানে একটা 100। বোঝা গেল? এবার এখানকার এই 100 এখানকার এই 100 কেটে দাও, তাহলে কত থেকে গেল? টি ইন্টু 25/4 ইকুয়াল টু 100। তাহলে টি ইকুয়ালস টু কত? টি ইকুয়ালস টু 100, এই 100 ইন্টু 25/4 উল্টে 4/25 হয়ে যাবে। তাহলে 4/25 100, 4/4 16 বছরে ওই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। 6.1/4% সুদের হারে 16 বছরে ওই 100 টাকা দ্বিগুণ হয়ে যাবে, বা কোনো আমানত সেটা দ্বিগুণ হয়ে যাবে। বোঝা গেল? লক্ষ্য করো, এটারও অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। আজকের এই সেশনটি আজ এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটি? অঙ্কগুলি শেখা গেল? নিত্য নতুন প্রত্যেক ভিডিওতেই থাকবে, কাজেই চ্যানেলের দিকে চোখ রাখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।